নমস্কার। গল্প স্বল্পর আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দিব্যেন্দু পলিতির লেখা একটি গল্প পাঠ করে শোনাব। দুদিন বাক্যালা বন্ধ থাকার পর আজ বিকেলে কৃষ্ণা হঠাৎ অফিসে ফোন করল। নিজের চেম্বারে আমি তখন একটা জরুরি ড্রাফট নিয়ে ব্যস্ত। মন ভালো না থাকায় যা ভাবছিলাম ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না। সামনে স্টেনো বসে, ওর চুল থেকে শ্যাম্পুর গন্ধ উড়ে এসে নাকে লাগছে। চোখ নামিয়ে নোটবুকে আলতো পেন্সিল ঠুকছে মেয়েটি। এমন সময় ফোন বেজে উঠল। খুব স্বাভাবিক কারণে আমি বিরক্ত বোধ করলাম। কাজে বসার আগে অপারেটরকে বলে দিয়েছিলাম ফোন টোন এলে রিসিভ করো না, বলে দিও নেই। তার সত্ত্বেও লাইন দেওয়ায় ক্ষুব্ধ হয়ে একটা ধমক দিতে যাব, ওদিক থেকে মিহি গলায় ক্ষমা চেয়ে অপারেটর বলল, ইটস ফ্রম ইউর ওয়াইফ স্যার। ব্যাপারটা কিছুই বুঝতে পারলুম না। হ্যালো বলতে সময় নিলুম। কৃষ্ণা? কৃষ্ণা কেন? দুদিন কথাবার্তা বন্ধ থাকার পর এমন কি জরুরি দরকার পড়ল ওর? এখনই যে জন্যে ফোন করতে হলো? তেমন কিছু বলার থাকলে ও বাড়িতেই বলতে পারত। কারণ খুব ভালো করে জানে কৃষ্ণা সব কিছুর পরেও আমি বাড়ি ফিরি, ইচ্ছাই হোক বা অনিচ্ছায়। কর্তব্য করণীয় যা কিছু সবই করি। ও স্বীকার না করুক, আমি তো জানি আমার মধ্যে একটা ভালো মানুষ আছে, এখনো বেঁচে আছে। এসব চিন্তা সত্ত্বেও আমি কাতর হয়ে পড়লুম। যত অসময়ই হোক, কৃষ্ণা আমার স্ত্রী, আমাকে ফোন করছে ভেবে খুশিই হলাম আমি। আমার খুব লোভ হলো কৃষ্ণা কি বলে শুনি। এরপর আমার কথাবার্তার ধরন দেখে আপনারা বুঝতে পারবেন আমি কিরকম আছি। হঠাৎ ফোন করতে বাধ্য হলাম। বলো, তোমার গাড়িটা কি এখন পাওয়া যাবে? পেলে ভালো হয়। হঠাৎ? নিজের দরকারে বলছি না। মিসেস নন্দী চাইছিলেন ঘন্টা তিনেকের জন্যে। ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে। এইভাবে বলছে কেন? তোমাকে কি দিই না? পারবে কিনা সেটাই বলো। আমি তো ফিরবই কিছুক্ষণের মধ্যে। ভেবেছিলাম তোমাকে নিয়ে একবার নার্সিংহোমে যাব, নকাকার অপারেশন। তাহলে পারবে না? হ্যাভ পেশেন্স। আমি প্রায় চিৎকার করে বললাম। তুমি কি ভাবো কৃষ্ণা, আমি একটা উপাস থেকে রিসিভার নামিয়ে রাখার কঠিন ধাতব শব্দ এলো। শব্দটা কিছুক্ষণ আমার কানের পর্দায় লেগে থাকলো, ক্রমশ ছড়িয়ে পড়ল আমার মাথায়, আমার শরীরের সর্বত্র। অপমানে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটা নামিয়ে রাখলুম আমি। জুলি তখনও চোখ নিচু করে আমার সামনে বসে রয়েছে। কৃষ্ণা নামটি ওর খুব চেনা। একবার অসুখে পড়ে আমি কদিন শয্যাশায়ী ছিলুম। সেই সময় অন্যান্যদের মতো জুলিও মাঝে মাঝে আমার খবর নিয়ে যেত, কৃষ্ণার সঙ্গে আলাপ করত। একদিন ওর মুখে কৃষ্ণাডি ডাকটা শুনে মনে মনে খুব হেসেছিলুম আমি। সে প্রায় 4-5 বছর আগেকার কথা। আপাতত আমার গলার স্বর শুনে জুলি নিশ্চয় বুঝেছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমার এই ক্ষোভের কারণ কৃষ্ণা ছাড়া আর কেউই নয় বলে লাজুক ও নম্র মেয়েটির মাথা আরও নিচু হয়ে গেল। আমার ব্যাপারে ও খুবই লজ্জিত। রাগে ও উত্তেজনায় আমার কানের পাশে শিরা দপদপ করছিল। সহজ হবার জন্য ঠোঁটে সিগারেট গুঁজে দেশলাই জ্বালালুম। আগুনের শিখায় অসাবধানে নখ পুড়ে গেল আমার। আমি পারলুম না, চেষ্টা সত্ত্বেও একাগ্রতা আনতে পারলুম না। ড্রাফটের প্রথম অংশটা ততক্ষণে ভুলে গেছি। পরবর্তী বিষয় সম্পর্কেও কিছু মনে পড়ছে না। সবই কেমন গোলমাল হয়ে যাচ্ছিল। আরও বেশি বিড়ম্বনা এড়ানোর জন্য ছুটি দিলুম জুলিকে। জুলি চলে যাবার পর বেল টিপে বেয়ারাকে ডাকলুম। বেয়ারা এলে স্বাভাবিক অথচ বিরক্ত গলায় বললুম,
দেখো তো হে, রতন ড্রাইভার আছে কি না? থাকলে বলো আমার গাড়িটা বাড়িতে পৌঁছে দিতে। এই নাও চাবি। আর হ্যাঁ শোনো, আমার জন্য একটা ট্যাক্সি ডাকো। আমি জানি বাধ্য বংশবৎ পেয়ারা এক্ষুনি আমার হুকুম তামিল করবে। ওরা আমাকে চেনে, ওরা সকলেই আমার কদর বোঝে, তাই আমার কোনো কথাতেই মাথা চুলকোয় না। যত দেরি হোক বা ছোটাছুটি করতে হোক, ট্যাক্সির দুর্ভিক্ষর সময়ও ঠিক আমার জন্য ট্যাক্সি ধরে আনবে। ঘরে যেমনই থাকি না কেন, বাইরে আমি খুব সুখী। এই বয়সে আমার কপালে কতগুলো অবাঞ্ছিত ভাঁজ পড়েছে। খুঁটিয়ে দেখলে সে ঠোঁটের পাশে কুঁকড়ে ওঠা মাংস চোখে পড়ে, বা চোখের কোলে বিষণ্ণতার ছাপ। ওপরওয়ালারা সেগুলোকে অতিরিক্ত পরিশ্রমের ফল বলেই জানে। আমাকে খুশি করার জন্যে টপ টু বটম এখানে সকলেই সদা তৎপর। ফলে ট্যাক্সি আসবেই, আমি উঠে বসবো। তারপর মন থেকে রাগ ও অপমান সম্পূর্ণ মুছে ফেলার জন্যে প্রায় যা করে থাকি, আজও তাই করব। ভাবতে ভাবতে ট্যাক্সি এসে গেল। আমি উঠে পড়লুম। ট্যাক্সির পেছনে নরম গদিতে হেলান দিয়ে বসে চতুর্দিকের হট্টগোল, ট্রাম কি বাসের শব্দ এবং শশব্যস্ত ছুটোছুটির ওপর চোখ বুলিয়ে ওইসবের মধ্যে আমি কোথায় আছি, আদৌ আছি কিনা, বা থাকলেও কেমন আছি, এক মুহূর্তে সবকিছু পরখ করে নিলুম। আমার বুকের মধ্যে একটা ফাঁকা নিঃশ্বাস হইচই করে উঠল। ব্যাপারটা ভালো লাগলো না। তখন চোখ বন্ধ করে গতি আগলে অন্যমনস্ক হবার চেষ্টা আমি ভাবলুম আমিই নায়ক। আমার দুঃখটা বড়ই আধুনিক। আজকে যে কোনো লেখক আমাকে নিয়ে দৈনিক কিংবা সাপ্তাহিক গল্প লিখতে পারে। এমন সময় ঝাঁকুনি খেয়ে নড়ে বসলুম আমি। হঠাৎ ট্রাফিক পুলিশ হাত দেখিয়েছে। ট্যাক্সিওয়ালা বোধহয় ফাঁক তালে বেরিয়ে যাওয়ার মতলবে ছিল, পারেনি। জেব্রা ক্রসিংয়ে প্রায় আধা আধি ঢুকে পড়ে থেমে গেছে। আমার সামনে দিয়ে মানুষের অবাধ পারাপার, ট্যাক্সিটার অনাধিকার প্রবেশ কেউ কেউ হয়তো তেমন সহ্য করতে পারছে না। ভুরু কুচকে দেখে নিচ্ছে আমাদের। আমায় দোষী করো না, বললুম মনে মনে। দুই চোখ বন্ধ করে আমি এতক্ষণ গতি আগলে রাখার চেষ্টা করছি। খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরব, সুখী দম্পতির মতো নার্সিংহোমে দেখতে যাব না কাকাকে। হলো না। ফলে এখন আমি খুব আলাদা, সকলের চেয়ে আলাদা। ট্যাক্সিতে বসে আছি বলে দুর্দান্ত সুখী নই। আমি জানি বাড়ি ফেরার চেয়ে বড় সুখ এই মুহূর্তে আর কিছুতেই নেই। এই সব ভাবনার মধ্যে দেখলুম একটি পুষ্ট যুবতী এক যুবকের গায়ে গা লাগিয়ে রাস্তা পার হতে হতে ঈশ্বর ঝুঁকে তাকালো আমার দিকে। আলগোছে হাত তুলে নমস্কার করলো যেন। আমিও মাথা নাড়লুম, কিন্তু মেয়েটিকে ঠিক চিনতে পারলুম না। ওরা দূরে, ময়দানের ভিড়ে মিশে যেতে মনে পড়ে হঠাৎ মেয়েটি কদিন আগে ঢুকেছে আমাদের অফিসে। ইন্টারভিউ অত্যন্ত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে না পেরে ঘেমে উঠেছিল। কেমন মায়া হয়, প্রায় জেদের বসে আমি ওকে 5 জনের একজন মনোনীত করেছিলুম। আমার ইচ্ছে হলো, খেয়াল হলো, ছুটে গিয়ে জিজ্ঞেস করি ওকে, তুমি সেদিন মিথ্যে বলেছিলে কেন? ট্যাক্সিটা ছেড়ে দিতে আমি আবার মেয়েটির কথা ভাবলুম। কে কে আছে এর উত্তরে মেয়েটি বলেছিল, বাবা মা ভাই বোন। কিন্তু তোমার যে একজন প্রেমিক আছে, যাকে পেলে বাবা মা ভাই বোনকে অনায়াসে ভুলে থাকতে পারো। ছুটির পর গায়ে গা লাগিয়ে হেঁটে যাওয়া ময়দানের দিকে সে কথা তো বলনি। ভয় পেয়েছিলে নাকি লজ্জা? পরে মনে হলো কি আবোল তাবোল ভাবছি, এসব কেউ বলে নাকি? বরং সুযোগ পেলে একদিন মেয়েটিকে ডেকে বলবো, প্রেমিক সঙ্গে থাকলে কাউকে নমস্কার করার দরকার নেই, মাথা উঁচু করে হাঁটবে। বাধ্য হয়ে নিজের সঙ্গে এসব রগরসিকতা করছিলাম আমি। আসলে আমি একটা কিছু ধরতে বা বলতে চাইছিলাম। ট্যাক্সি বারবার বাধা পাচ্ছে দেখে ক্ষুব্ধ হয়ে উঠলুম।
ট্যাক্সি থামল। ভাড়া মিটিয়ে আমি বাড়ির দিকে হাঁটি। আর একটু আমার ভিতরের আমি বলে উঠল, ধৈর্য ধরো, আর একটু পরেই ভুলে যাবে বিকেলে কে তোমাকে ফোন করেছিল। তোমার স্মৃতিতে ফোন রিসিভার নামিয়ে রাখার বৃষ্টি ধাতব শব্দ পীড়ন করবে না আর। ভিড় কাটিয়ে বাড়ির সিঁড়িতে পা দেব, হঠাৎ আমার জামার হাতা ধরে কে যেন টানল। দুদণ্ড চোখকে বিশ্রাম দিলুম আমি। আরে লাট্টুদা, কোথায় যাচ্ছেন? দেখি মুন্নি দাঁড়িয়ে আছে, চিমটি কাটার মতো করে ওর ফর্সা নিটোল আঙুল টেনে রেখেছে আমার শার্টের হাতা। ওর পাশের কিশোরীটিকেও দেখলুম। নিচে বয়স কিছু বড়ই হবে, যুবতী হতে আর দেরি নেই। ওর পাশে বলে মুন্নি আমার চোখে তীব্র হয়ে ধরা দিল। মুন্নি যে! অবাক ভাব কাটিয়ে আমি হাসলুম। কোথায় গিয়েছিলে? এই তো সিনেমা দেখতে। দাঁত বের করে হাসল মুন্নি। আমি বুঝতে পারলুম না ওর পাতলা ঠোঁটের রংটুকু ওর নিজস্ব না ন্যাচারাল কালার ব্যবহার করেছে ও। দ্বিতীয়টি ভাবতে ভালো লাগলো না। কত বড় হয়ে গেছে মুন্নি। মনে করার চেষ্টা করলুম শেষ কবে দেখেছি ওকে। নীলার বিয়ের সময় কি? সেও তো ১.৫-২ বছর আগের কথা। না, অতদিন নয়। গীতশ্রী আমার বন্ধু। মুন্নি ওর বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল, আর এই লাট্টুদা। লাট্টুদা নামটা মনে মনে উচ্চারণ করলুম। লাট্টুদা। কতদিন পরে শুনলুম নামটা পুরনো, অথচ মনে হচ্ছে যেন নতুন শুনছি। মুন্নির কণ্ঠ আমার কানে মধু বর্ষণ করল। হাত বাড়িয়ে আমি ওর ঘাড়ের কাছে চুলের গোছা নেড়ে দিলুম। মুন্নি, খুব ফাজিল হয়েছ। দিলেন তো নষ্ট করে। আদরে কান ঝাঁকালো মুন্নি। চোখ ফিরিয়ে চুল দেখল। ওর বান্ধবী বোধ হয় আমার সামনে অস্বস্তি বোধ করছিল। সত্যিই তো, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ফুটপাত। বলল, মুন্নি, আমি চলি রে, কাল দেখা হবে। কেন? মুন্নি প্রথমে বলল, তারপর দূরে তাকিয়ে কি দেখল যেন ইঙ্গিতপূর্ণভাবে হাসল। আচ্ছা যা, সোজা বাড়ি যাবি? মেয়েটি দাঁড়ালো না। মুন্নি দৃষ্টি লক্ষ্য করে আমি দেখলুম দূরে ল্যাম্পপোস্টের কাছে দাঁড়িয়ে প্যান্ট পরা টেরিমাথা যে ছেলেটি এতক্ষণ আমাদের দেখছিল, গীতশ্রী তার সঙ্গ ধরে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। মুন্নি, তুমি বাড়ি যাবে কি করে? কেন, বাসে। মুন্নি অবাক ভাব দেখাল। যাবেন আমাদের বাড়ি? চলুন না। মা প্রায়ই বলে, আপনি, কৃষ্ণাদি কেউই তো আজকাল যান না। তোমার মা ভালো আছেন? হ্যাঁ। বাবা? পাশ দিয়ে যেতে যেতে একজন ধাক্কা দিল মুন্নিকে। ইচ্ছে করে কনুইয়ের গুঁতো খেয়ে মুন্নি আমার খুব কাছে সরে এলো। হাত বাড়িয়ে আমি ওকে আমার গায়ের কাছে টেনে নিলুম। ভাগ্যিস লাগেনি। আমি দেখেছি গুঁতোটা জোরেই মেরেছিল, লাগতেই পারত। চলো। ফুটপাতে দাঁড়ানো ভালো নয় বলে আমি হাঁটার চেষ্টা করলুম। তোমাকে কি বাসে তুলে দেব? বড় ভিড় যে এখন। তুমি যাবে কি করে? আপনি কোথায় যাবেন? পাল্টা প্রশ্ন করল মুন্নি। কেন, তুমি কি একটু থাকতে পারবে আমার সঙ্গে? তোমাকে পেয়ে খুব ভালো লাগছে। থাকবে? দেরি হয়ে যাবে না? আপনি আমায় পৌঁছে দেবেন? বলবো আপনার সঙ্গে দেখা হয়েছিল। আপনি গেলে মা খুব খুশি হবে। বেশ, পৌঁছে দেব। তাহলে একটা পাইনঅ্যাপেল খাওয়ান। মুন্নি চোখে চোখ পড়তে আমার খুব হাসি পেল। হাসি চাপবার কোনো চেষ্টাই করলুম না আমি। মুন্নি যেন খুব অপ্রস্তুত হয়েছে। রাগবে কি হাসবে ভেবে পেল না। ঈষৎ ভুরু তুলে বলল, হাসছেন যে বড়।
এমনি? তুমি আমাকে এত প্রশ্ন করো না। একটু থেমে আমি বললুম, শুধু পাইনঅ্যাপেল খাবে? আর কিছু না? চলো, আমার খুব খিদে পাচ্ছে। তুমি খেলে আমিও খাবো। মুন্নি ২ পা পিছিয়ে পড়েছিল। খুব দ্রুত হেঁটে এসে অনুযোগের গলায় বলল, এত তাড়াতাড়ি হাঁটছেন কেন? বাবা, কি তাড়া! আমি পারবো না বলে দিচ্ছি। এই নাও, আমি আসতে হলাম। মুন্নি সুবিধের জন্য আমি পা টিপে টিপে হাঁটতে লাগলুম। গরম লাগছিল। জুতোটা খুলে ফেলতে ইচ্ছে হলো। কেউ কেউ তাকিয়ে দেখছিল আমাদের। আমি জানি এখন আমার পাশে মুন্নিকে খুব বেমানান লাগছে। বয়স যতই হোক, আমার কপালে পরিশ্রমের ভাঁজ। আমার চোখের কোলে স্পষ্ট বিষণ্ণতা। আমার লম্বা ভারী শরীর আমাকে বয়স্ক করে তুলেছে। মুন্নির কত হবে? ১৪ কি ১৫, বেশি হলে ১৬। যে কেউ ওকে আমার পাশে মেয়ে বা ছোট বোন ভাবতে পারে। এই চিন্তায় আমার মনের ভিতর একটা আবেগের আলোড়ন শুরু হলো। এখন আমি খুব সহজ ও স্বচ্ছন্দ বোধ করছিলুম। চলো মুন্নি, এই দোকানটায় ঢুকি। এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায়। ও লাভলি! মুন্নি হ্যাংলার মতন মুখ করে বলল, আপনি কি খাবেন? দো পেঁয়াজি? শুনে গলা ছেড়ে হেসে উঠলুম আমি। মুন্নি ভুরু কোঁচকাল। হাসছেন কেন? আমাকে খুব হ্যাংলা ভাবছে নিশ্চয়ই। তাহলে কিন্তু যাব না আপনার সঙ্গে। না, চলো, তোমাকে আমার খুব দরকার এখন। কেন? আমি চুপ করে থাকলুম। কেন আর উত্তর আমার জানা নেই। আইসক্রিম খেতে খেতে মুন্নি আবার জিজ্ঞাসা করল, কেন দরকার বললেন না তো? কি করবেন আমাকে নিয়ে? অনেকক্ষণ আটকে রাখবো। তোমার কি খারাপ লাগছে? না, খুব ভালো লাগছে। মুন্নির ঠোঁটের কোণায় আইসক্রিমের দুধ লেগে আছে। খুব আস্তে আঙ্গুল বাড়িয়ে আমি সেটা মুছে দিলুম। ওর নরম শরীরে হালকা সুবাস আমার নাকে লাগলো। মনে পড়ল ওর অন্নপ্রাশনের দিন ওকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলেছিলুম। ছবিটা এখনো আছে আমার অ্যালবামের মধ্যে। মুন্নি এখন শাড়ি পরে, একা ম্যাটিনি শোয় সিনেমা দেখতে যায়। ভাবতেই কেমন অবাক লাগে। আচ্ছা লাট্টুটা, যেন হঠাৎ কিছু মনে করেছি। এইভাবে চোখ তুলে আমাকে দেখল মুন্নি। আপনি বুঝি মদ খান? কেন? তাহলে ওই দোকানটায় ঢুকছিলেন কেন? হাতের উল্টো পিঠে ঠোঁট মুছল মুন্নি। এটা তো মদের দোকান। গাড়ি দাঁড় করিয়ে বাবা একদিন ওখানে ঢুকিয়েছিল। বাবাও তো খায়। আমি একটু দ্বিধায় পড়লুম। মনে হলো এই প্রশ্নটা আমার সাবধানে এড়িয়ে যাওয়া উচিত। আমি জানি না ব্যাপারটা মুন্নি কোন চোখে দেখবে। যদি খারাপ ভাবে? না, মুন্নিকে আমি আমার সম্পর্কে খারাপ কিছু ভাবতে দেব না। কৌশলে প্রশ্নটা এড়িয়ে গেলুম আমি। তুমি একা সিনেমা দেখতে গিয়েছিলে কেন? ভয় করে না? একা? অবাক চোখে আমাকে দেখল মুন্নি। আহা, একা কেন হবে? ওই তো গীতু ছিল। ওই ছেলেটাও বুঝি সঙ্গে ছিল? কোন ছেলেটা? এক পলক আমার চোখে চোখ রেখে কি ভাবল মুন্নি, তারপর হেসে ফেলল। আপনি দেখে ফেলেছেন বুঝি? ও দীপতা, গীতুর লাফার, বিচ্ছিরি। কে? ওই ছেলেটা, আলবার্ট কাটে, পয়েন্টেড শু পরে। ওই তো রোগা হ্যাংলা চেহারা। আমার একদম ভালো লাগে না। তোমার কোনো লাভার নেই? যা! মুন্নির চোখে মুখে লজ্জা ছায়া পড়ল। ও কেঁপে উঠল অল্প, একটু নড়ে বসল। ওর গলার পিছনে সোনালি রঙগুলো আমার চোখে পড়ে। সদ্য গজিয়ে ওঠা পাখির রঙের মতো ফুরফুরে। ইচ্ছে হলো উড়িয়ে দিই ফু দিয়ে। কিন্তু বুঝতে পারছি এখন এমন কিছু করা উচিত নয় যাতে ও আরও নুয়ে পড়ে।
বড়ই সরল এই মেয়েটা, কেমন অনায়াসে সব কথা বলে ফেলে একটুও দ্বিধা না রেখে। মুন্নি চোখ তুলল না অনেকক্ষণ। আইসক্রিমের প্লেটে গলা দুধের দিকে তাকিয়ে থাকলো। মজা করার জন্য টেবিলের উপর রাখা ওর হাত, হাতের গলাটা নিয়ে নাড়াচাড়া করতে করতে আমি বললুম, মুন্নি, আমি তোমার লাভার হতে পারি না? দেখো, আমি টেরিও কাটি না, পয়েন্টসও পড়ি না। আমাকে তোমার পছন্দ হয় না? যা। শখও থেকে আমার মুখের দিকে তাকিয়ে এক পলক দেখে মুন্নি হেসে ফেলল। তা কি করে হয়? আপনি তো লাট্টুদা। দোষ কি? আমি বললুম, দীপকদা লাভার হতে পারে, লাট্টুদা কেন পারে না? জানি না বাবা। হুট করে জবাব দিয়ে খানিক কি ভাবল মুন্নি। বাঁ হাতে পড়ে আঙুলটা মুখের ভিতর পুড়ে দিয়ে দাঁতে নখ কাটতে কাটতে আর চোখে দেখল আমাকে। আপনার তো কৃষ্ণাদি আছে, আপনি কোন দুঃখে আমার লাভার হবেন? মুন্নি আমার ঠিক সেই ব্যথার জায়গাটায় ঘা দিল। সে নাম উচ্চারণ করল। ও জানে না যে নাম ভুলবার জন্যে আমার মূল্যবান সময়, আমার ভয়ঙ্কর গম্ভীর মন আমি মুন্নির কাছে সমর্পণ করেছি। মুন্নি জানে না এই মুহূর্তে আমি কি ভীষণ অসহায়। আমি যা বলছি সবই বলছি বানিয়ে, বলছি জোর করে। আমার কোনো কথাই কথা নয়। কি হলো লাট্টুদা, আপনি ঘামছেন কেন? এবার যাবেন তো? যাব। নিঃশ্বাস সামলে আমি বললাম, বড্ড গরম লাগছে মুন্নি। তুমি টাই খুলতে পারো? দাও না খুলে। মুন্নি দ্বিধা বলল না। আমার বুকের কাছে মাথা নিয়ে এসে টাইয়ের নট খোলার জন্য হাত বাড়ালো। ওপরে চোখ তুলে আমি দেখলুম সিলিং পাখাটা ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ করে ঘুরে চলেছে অবিরাম। রেস্টুরেন্টে নানা শব্দ আমার কানে এলো। আমি চোখ বন্ধ করলাম। আমার কানে আমার নিজেরই কণ্ঠস্বর গুঞ্জন তুলল, হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স। মুন্নির সিল্কে চাদরের মতো নরম চুলশুদ্ধ মাথাটা আটকে আছে আমার চিবুকের কাছে। গলায় বুকে আমি ওর গরম নিঃশ্বাসের স্পর্শ পাচ্ছি। আমি একটা অবাস্তব সুখের কথা ভাবলুম। মাকে যেন বলবেন না আমি সিনেমায় গিয়েছিলুম। বেশ, বলবো না। টাইটা ভাঁজ করে পকেটে ভরতে ভরতে বললুম, বলবো তোমার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল রাস্তায়, তোমাকে বাড়িতে নিয়ে গিয়েছিলাম। ইস, মার সঙ্গে যদি হঠাৎ কৃষ্ণাদি দেখা হয়ে যায়, তাহলে কৃষ্ণাদিকেও শিখিয়ে দেবেন। কৃষ্ণাদি, কৃষ্ণাদি। আমার ইচ্ছে হলো ঠাস করে একটা চড় কষিয়ে দিই মুন্নির গালে। মুন্নি, তুমি এত বাচাল কেন? এখন তুমি আমার সামনে আছো, শুধু কি আমার কথা ভাবতে পারো না? যদি না পারো চুপ করে থাকো, আমাকে ভাবতে দাও। নিজেকে গোপন করে আমি বললুম, মুন্নি, আজকে যেমন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল, তেমনি রোজ হতে পারে না? ওরে বাস, তাহলে হয়েছে। রোজ রোজ? মুন্নি যেন কথাটার অর্থ ঠিক ধরতে পারল না। রোজ দেখা হয়ে কি হবে? এমনি আমরা বেড়াবো, আইসক্রিম খাবো, তারপর ধরো সিনেমাতেও যেতে পারি। তোমাকে আমার খুব দরকার কি না? চোখ বড় করে মুন্নি আমার পাগলামি মার্কা কথাগুলো শুনল। কি ভাবলো একটু, তারপর বলল, রোজ হবে না, এক একদিন আসবো। ভেরি গুড। মুন্নির ফর্সা নরম হাতটা আমি মুঠোর মধ্যে চেপে ধরলুম। ইচ্ছে হলো গুড়িয়ে ফেলি। সেই অবস্থায় দেখলাম মুন্নির চোখে কেমন একটা ছায়া পড়েছে। ফুলে উঠেছে নাকের পাটা। হাতটা ছাড়িয়ে নেবার কোনো চেষ্টা করল না মুন্নি। একটা কথা বলবো? ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললুম আমি, তোমাকে আমার খুব ভালো লাগছে এখন, একটা চুমু খেতে দেবে? যা, অসভ্য। মুন্নি সরে গেল একটু।
ওর ঠোঁট কাঁপল। আমি কিন্তু চলে যাব। তাহলে থাকো। আমি বললুম, তোমার যখন ইচ্ছে করছে না, আমাকে একেবারেই পছন্দ করো না দেখছি। আপনার খুব ইচ্ছে করছে? দূর থেকে হঠাৎ বলল মুন্নি। গলার স্বরে তেমন কোনো পরিবর্তন নেই। তারপর একটু অপেক্ষা করে আমি জবাব দিচ্ছি না দেখে বোধহয় বলল, শুধু একবার তো? ঠিক বলেছেন। বেশ একবারই, লঘু গলায় বললুম আমি। মুন্নির কথা শুনে হঠাৎ হো হো করে হেসে উঠতে ইচ্ছে করল আমার। কোনো রকমে হাসি চেপে মুন্নিকে দেখলুম আমি। ও কিছু ভাবছে। পর্দা সরিয়ে কেবিনের বাইরে উকি দিয়ে কি দেখল মুন্নি। মুহূর্ত মুখটা আবার ভিতরে টেনে নিয়ে বলল, এখানে নয়, তাহলে আপনাকে ট্যাক্সিতে যেতে হবে। কেন? ট্যাক্সি কেন? মুন্নি আমাকে অবাক করে দিল। কেউ বুঝি তোমার ট্যাক্সিতে নিয়ে গিয়ে চুমু খেয়েছিল? আহা, আমাকে কেন? হাত দিয়ে আমাকে ঠেলল মুন্নি। গীতুদি বলেছে, দীপক দা একদিন ওকে ট্যাক্সিতে। ও বুঝেছি বুঝেছি। আমি তাড়াতাড়ি বললুম, তাহলে চলো, ট্যাক্সিতে না হয় হবে। তারপর তোমাকে বাড়ি পৌঁছে দেব। আমি বেয়ারাকে ডাকলুম। সিগারেট ধরিয়ে বিলের টাকা দিয়ে বেরিয়ে এলুম বাইরে। ফুটপাতে দাঁড়িয়ে কত তাড়াতাড়ি একটা ট্যাক্সি পাওয়া যায় তা চিন্তা করতে লাগলুম। দেরি হয়ে যাচ্ছে, মুন্নি তাড়াতাড়ি ফেরা দরকার। তখন আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ভয় মাখানো মৃদু গলায় মুন্নি বলল, আপনি কিন্তু কৃষ্ণাদিকে বলবেন না কিছু? দূর পাগলি, এসব কেউ বলে? আলতোভাবে হাতের আড়াল দিয়ে মুন্নিকে আগলে রাখলুম আমি। আর মনে মনে বললুম, ভীতু মেয়ে, অত ভয়ের কি আছে? আমি কি সত্যি সত্যি তোকে চুমু খাবো নাকি? বরং এখন অনেকক্ষণ তোকে নিয়ে ঘুরবো, যেখানে ইচ্ছে যেখানে খুশি। আমি জানি ঘুরতে ঘুরতে আবার আমি সে একই জায়গায় ফিরে আসবো। আমার পরিত্রাণ নেই, জানি। আজকের এই দেখা হওয়াটাও মিথ্যে। তোর সরল নিষ্পাপ জগৎ থেকে আমি যে অনেক দূরে সরে এসেছি মুন্নি। নমস্কার। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনার মূল্যবান মতামত লিখে জানাবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন।